ওয়েলকাম টু দ্য জিকে একাডেমি 2.0। আমার নাম সর্বজিৎ। অষ্টম শ্রেণীর ভূগোলে আমরা চ্যাপ্টার নাম্বার 3 নম্বর চ্যাপ্টারের যে বিষয়টা রয়েছে শিলা, আজকে সেটা শুরু করব। এর আগের দুটো চ্যাপ্টার অলরেডি কমপ্লিট করা রয়েছে, তোমরা এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখতে পারো। আর এখানে আমি অষ্টম শ্রেণীর যে বইটা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের রয়েছে আমাদের পৃথিবী, এই বইটাকে লাইন বাই লাইন পড়ে তোমাদেরকে সহজভাবে বোঝানোর চেষ্টা করছি, যাতে তোমাদের এই বইগুলো পড়তে সুবিধা হয়, বুঝতে সুবিধা হয় এবং তোমরা ডিটেলসে বুঝতে পারো অষ্টম শ্রেণীর ভূগোল সম্পর্কে। আগের ক্লাসগুলো অবশ্যই এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নিও। এই চ্যানেলের প্লেলিস্টে অষ্টম শ্রেণীর ভূগোলের একটা আলাদা প্লেলিস্ট করা রয়েছে, যার লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশনে এবং উপরে আই বাটনে দিয়ে রাখছি। এছাড়া ক্লাস 8-এর ইতিহাসের সম্পর্কে সেম ভাবে ভিডিও দেখার জন্য এই চ্যানেলের প্লেলিস্টে গিয়েও এটারও লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে রাখছি। তোমাদের কাছে রিকোয়েস্ট, এই চ্যানেলে যদি তোমরা নতুন হও, ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছো এবং পুরো ভিডিও দেখার পর যদি তোমাদের মনে হয় যে এখান থেকে তোমরা বুঝতে পারছো, ভালো লাগছে, তাহলে সাবস্ক্রাইব করো এবং পাশে দেওয়া বেল আইকনটা টিপে দিও। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। এর সাথে সাথে যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করো তোমাদের বন্ধুদের মধ্যে। তো আজকে আমরা যে চ্যাপ্টারটা পড়বো, খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সেটা হচ্ছে শিলা। শিলা সম্পর্কে এখানে বলা হয়েছে আগ্নেয় শিলা, পাললিক শিলা, রূপান্তরিত শিলা, এই সম্পর্কে আমরা আজকে জানবো। প্রথমে শুরু করা হচ্ছে এখানে একটা গল্প দিয়ে। বলা হচ্ছে তন্ময় পুজোর ছুটিতে হিমাচল প্রদেশের মানালিতে বেড়াতে গিয়েছিল। ওখানে বিয়াস নদীর ধারে নানা রকম পাথর দেখতে পায়, এরকম টাইপের বিভিন্ন পাথর সেখানে দেখতে পাওয়া যায়। তার অনেকগুলো তন্ময় বাড়ি নিয়ে আসে। এগুলো শিলা আর খনিজ। আমাদের চারপাশের পাহাড়, পর্বত, উপত্যকা, সমুদ্রের পাড়, মালভূমি সবই এই শিলা দিয়ে গঠিত। তো শিলা অ্যাকচুয়ালি কি, এখানে এক লাইনের মাধ্যমে বলা হয়েছে যে শিলার মধ্যে থাকবে খনিজ। শিলা আর খনিজ একসাথে মিশে থাকবে। অ্যাকচুয়ালি খনিজ পদার্থ দিয়েই শিলা তৈরি হয়। আর আমাদের আশেপাশে আমরা যাই দেখতে পাই, পাহাড় পর্বত হোক, উপত্যকা হোক, সমুদ্রের পাড় হোক, মালভূমি, সমভূমি, সবই শিলা দিয়ে তৈরি। ঠিক আছে? তো এখান থেকে আমাদের প্রথম যেটা পয়েন্ট বলা হচ্ছে, শিলা কি? পৃথিবীর যে শক্ত আবরণে ঢাকা, তাই হচ্ছে শিলা। আমরা পৃথিবীর ওপরে বসবাস করছি। এর আগে আমরা পড়ে এসেছিলাম পৃথিবীকে তিনটে ভাগে, পুরো পৃথিবীকে তিনটে ভাগে ভাগ করা হয়। তো উপরের যে অংশটা যেখানে মাটি রয়েছে, সেই অংশটা অ্যাকচুয়ালি শিলা দিয়ে ঢাকা। অ্যাকচুয়ালি মাটি আর কিছুই নয়, মাটি হচ্ছে শিলাই চূর্ণ বিচূর্ণ হয়ে, গুঁড়ো হয়ে মাটি তৈরি করে। তো শিলা এক প্রকার, মানে মাটি এক প্রকার শিলারই অংশ। পৃথিবীর যে শক্ত আবরণে ঢাকা, তা হচ্ছে শিলা। শিলা আসলে প্রকৃতিতে প্রাপ্ত এক বা একাধিক খনিজের সমসত্ব বা অসমসত্ব মিশ্রণ। তাহলে শিলা কি যদি আমাদের বলতে বলা হয়, ওয়ান লাইনার অ্যান্সার হবে শিলা হচ্ছে, যেটাকে ইংরেজিতে রক বলা হয়, প্রকৃতিতে প্রাপ্ত এক বা একাধিক খনিজের সমসত্ব বা অসমসত্ব মিশ্রণ। এবার ফার্স্ট অফ অল সমসত্ব মিশ্রণ কি এবং অসমসত্ব মিশ্রণ কি সেটা একটু জেনে নিতে হবে। সমসত্ব মিশ্রণ হচ্ছে উপাদানগুলো সব জায়গায় সম অনুপাতে থাকে, আর অসমসত্ব মিশ্রণ হচ্ছে উপাদানগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুপাতে থাকে, তাকে অসমসত্ব মিশ্রণ বলা হয়। ধরো তোমরা একটা গ্লাস নিলে, গ্লাসের মধ্যে ঠিক হাফ পরিমাণ দুধ নিলে এবং হাফ পরিমাণ জলে ভর্তি করলে। হাফ রয়েছে জল, হাফ রয়েছে দুধ। এই যে মিশ্রণটা, এটাকে সমসত্ব মিশ্রণ বলা হবে। আর যদি একটা সেম গ্লাসের মধ্যে যদি নিচের অংশে অল্প পরিমাণ দুধ থাকে কিন্তু বেশি পরিমাণ জল থাকে, সেটাকে আমরা বলবো অসমসত্ব মিশ্রণ। তো শিলাও এরকম সমসত্ব বা অসমসত্ব মিশ্রণে তৈরি। কিসের মিশ্রণে তৈরি? সেটা হচ্ছে একাধিক খনিজের পদার্থের। ধরো কোনো একটা শিলা রয়েছে যার মধ্যে কয়েকটা খনিজ পদার্থ রয়েছে, যেমন লোহা রয়েছে, নিকেল রয়েছে, প্লাস তামা রয়েছে। ধরলাম এই তিনটে খনিজ পদার্থ দিয়ে একটা শিলা তৈরি, কোনো একটা শিলা তৈরি। যদি সেই শিলাটার মধ্যে লোহার পরিমাণও ধরো 2 কেজি রয়েছে, সহজ করে বোঝানোর জন্য এই উদাহরণ দিচ্ছি, নিকেলও রয়েছে 2 কেজি, আবার তামাও রয়েছে 2 কেজি, এটাকে বলা হবে সমসত্ব মিশ্রণ। এটা হচ্ছে সেই শিলাটা হচ্ছে সমসত্ব মিশ্রণ দিয়ে তৈরি। কিন্তু সেই শিলাতে যদি লোহার পরিমাণ থাকে ধরো 1 কেজি, নিকেল থাকে 2 কেজি, তামা থাকলো 3 কেজি, ঠিক আছে? এটাকে বলবো অসমসত্ব মিশ্রণ। তো শিলা হচ্ছে এক বা একাধিক খনিজ পদার্থের সমসত্ব বা অসমসত্ব মিশ্রণ। এর মধ্যে খনিজ পদার্থ একটাও থাকতে পারে, দুটোও থাকতে পারে, বা তার থেকে অধিক অনেকগুলো খনিজ পদার্থ একসাথে মিলে একটা শিলা তৈরি করতে পারে। আর এই যে খনিজ দিয়ে শিলা গঠিত তা হলো এক বা একাধিক অজৈব মৌলের যৌগিক মৌলিক পদার্থের যৌগ। মৌলিক পদার্থ কি? পদার্থের ক্ষুদ্রতম অণু, যার মধ্যে সেই পদার্থের কিছুটা বৈশিষ্ট্য থাকে, সেটাকে মৌলিক পদার্থ বলে। এরকম একাধিক মৌলিক পদার্থের যৌগ হচ্ছে সেইগুলো, সেই শিলাগুলো, সেই খনিজ পদার্থগুলো। যেমন গ্রানাইট শিলা কি হচ্ছে কোয়ার্টজাইট, ফেল্ডস্পার, মাইকা, হর্নব্লেন্ড খনিজ দ্বারা গঠিত। যেমন আমরা যদি গ্রানাইট শিলা নিই, সেটাকে ভাঙলে, বিশ্লেষণ করলে আমরা পেয়ে যাবো 4টে খনিজ পদার্থ। একটা হচ্ছে কোয়ার্টজাইট, সেকেন্ড হচ্ছে ফেল্ডস্পার, থার্ড হচ্ছে মাইকা এবং ফোর্থ হচ্ছে হর্নব্লেন্ড।
এবার এই খনিজ পদার্থগুলো সমসত্ব মিশ্রণে থাকতে পারে, আবার অসমসত্ব মিশ্রণেও থাকতে পারবে। আবার চুনাপাথর শুধুমাত্র ক্যালসাইট অথবা অ্যারাগোনাইট খনিজ দ্বারা গঠিত। চুনাপাথর যে শিলা সেটা ক্যালসাইট বা অ্যারাগোনাইট খনিজ দিয়ে গঠিত। তো এগুলো ডাইরেক্ট ওয়ান লাইনার কোশ্চেন হবে, যদি তোমাদের পরীক্ষাতে কোশ্চেন করা হয় এগুলো উত্তর দিতে হবে যে চুনাপাথর কোন শিলা দিয়ে গঠিত, গ্রানাইট শিলা কোন খনিজ পদার্থ দিয়ে গঠিত। প্রকৃতি আচ্ছা, এইখানে যাওয়ার আগে এই জিনিসটা দেখে নি, শিলার এই লাইন, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট এবং বোঝার জিনিস রয়েছে এখানে, যে শিলার প্রবেশতা বলতে শিলার মধ্যে তরল বা গ্যাসীয় পদার্থের প্রবেশ করার ক্ষমতাকে বোঝায়। সচ্ছিদ্রতা হলো শিলার মধ্যেকার শূন্যস্থান এবং শিলার মোট আয়তনের অনুপাত। এইটুকু জিনিস আগে আমরা বুঝে নেব। প্রথম হচ্ছে সচ্ছিদ্রতা। সচ্ছিদ্রতা কি? সচ্ছিদ্রতা হচ্ছে শিলার মধ্যেকার শূন্যস্থান এবং মোট শিলার আয়তনের অনুপাত। ধরো এই যে শিলাটা রয়েছে, এটা ধরো একটা শিলা যার মধ্যে আমরা দেখলাম যে এরকম বড় বড় বা মানে এটা আমরা ধরো জুম করে মাইক্রোস্কোপ দিয়ে দেখছি যে সেই শিলাটার মধ্যে এরকম বড় বড় গর্ত রয়েছে। ওকে, তাহলে অরিজিনাল যে শিলা যেখানে গর্ত নেই সেই পরিবার সেটা কোনটা? এই অংশগুলো যেখানে গোল গোল গর্তগুলো করা নেই, এই অংশগুলো হচ্ছে আমাদের অরিজিনাল যে শিলাটা। ঠিক আছে, আর এইগুলো যেগুলো নীল কালার করা হয়েছে সেগুলো হচ্ছে পুরো গর্ত, সেখানে কিছু নেই, এগুলো হচ্ছে গর্ত। আমরা এই শিলাটাকে মাপলাম পুরোটা, কত আয়তন ভালো করে মাপলাম, দিয়ে মেপে দেখলাম যে এর আয়তন হচ্ছে 10। ঠিক আছে, তারপরে তার ভেতরে যে গর্তগুলো রয়েছে সেগুলোকে মাপলাম, সেইগুলোকে মেপে দেখলাম কত হচ্ছে 2। ধরো উদাহরণ, এবার কাটাকুটি করলে কত হচ্ছে 5:1। তোমরা অনুপাতের অঙ্ক করেছো, তো 5:1 হচ্ছে এটার অনুপাত। তার মানে টোটাল যদি শিলাটা 5 অংশ হয় তার 1 অংশ রয়েছে গর্ত। অর্থাৎ যদি বলতে বলা হয় যে আমাদের এই শিলাটা, যেটা 1 নম্বর শিলা, আমি মার্ক করছি, নাম দিচ্ছি, যে 1 নম্বর শিলাটার প্রবেশতা কত? 5:1। 5 অনুপাতের 1 অনুপাত হচ্ছে এই শিলাটার প্রবেশতা। এর ফলে কি হবে? যদি আমরা এর মধ্যে জল ঢালি, যদি আমরা এর মধ্যে জল দিই, এই জলগুলো কোথায় যাবে? এই যে শূন্য স্থানগুলো রয়েছে সেই জলগুলো কি এই শূন্য স্থানে গিয়ে জমা হবে? যদি এখানে শূন্যস্থান না থাকতো, যদি এখানে গর্ত না থাকতো, তাহলে এই জলগুলো জমা হতে পারতো না। যেহেতু গর্তগুলো রয়েছে, জলগুলো ভেতরে ঢুকে এই গর্তগুলোর মধ্যে গিয়ে থেকে যাবে। তাহলে যে শিলাতে প্রবেশতা বেশি সেই শিলাতে জল ধারণ ক্ষমতা বেশি হবে, অর্থাৎ জল ধারণ মানে তার মধ্যে জল থাকার ক্ষমতা বেশি হবে। আবার কোনো একটা শিলা অন্য একটা শিলা নিলাম, সেটা মাপলাম, দেখলাম যে তার প্রবেশতা হচ্ছে 5:2। এটার তো ছিল হচ্ছে 5:1, কিন্তু যদি আরেকটা শিলা মাপলাম সেটাতে দেখলাম 5:2 রয়েছে। তার মানে কি? তাতে জল ধারণ ক্ষমতা আরো কি হবে? বেশি হবে। অর্থাৎ সেখানে আরো গর্ত বেশি রয়েছে, তাতে বেশি জল থাকতে পারবে। শুধু জল নয়, যে কোনো জিনিস, বায়ু হতে পারে, আমি শুধু জল দিয়ে উদাহরণ দিচ্ছি। তো এটাকে বলা হচ্ছে শিলার সচ্ছিদ্রতা। এবার প্রবেশতা কি জিনিস? 2 নম্বর শিলাটাতে চলে এসো। 2 নম্বর শিলাটাতে দেখতে পাচ্ছ অনেকগুলো এরকম, এগুলো যেগুলো এঁকেছি সেগুলো হচ্ছে ফাটল। এবার ফাটল থাকার ফলে কি হচ্ছে? আমি যদি এখানে জল দিই, জলটা কি এর মধ্যে থাকবে? থাকবে না। এই ফাটল বেয়ে বেয়ে বেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা কি বলতে পারি? এই শিলাটার প্রবেশতা বেশি। কেন বেশি? কারণ হচ্ছে তার মধ্যে জল প্রবেশ করে তাড়াতাড়ি বেরিয়ে গেল, তা এখানে থাকলো না। যদি এখানে সচ্ছিদ্রতা বেশি থাকতো, এখানে যদি গর্ত থাকতো, তাহলে তার মধ্যে জল থেকে যেত। কিন্তু এখানে যেহেতু সচ্ছিদ্রতা নেই, কিন্তু ফাটল রয়েছে, প্রবেশতা বেশি, সেই কারণে এর মধ্যে জল ধরে রাখার ক্ষমতা কম, এর মধ্যে জল থাকবে না। তো এইটাকে বলা হয় প্রবেশতা। তো এই জিনিসটাই এখানে বলা হয়েছে যে শিলার প্রবেশতা বলতে শিলার মধ্যে তরল বা গ্যাসীয় পদার্থ, আমি জল দিয়ে উদাহরণ দিয়েছি, সেটা গ্যাসীয় পদার্থ হতে পারে, অক্সিজেন হতে পারে, হাইড্রোজেন হতে পারে, যে কোনো গ্যাস হতে পারে। তরল বা গ্যাসীয় পদার্থের প্রবেশ করার ক্ষমতাকে বোঝায়। আর সচ্ছিদ্রতা বলতে শিলার মধ্যেকার শূন্যস্থান এবং শিলার মোট আয়তনের অনুপাতকে বোঝায়। প্রবেশতা বেশি হলে কি হবে? জল ধারণ ক্ষমতা কমে যাবে। এই যেটা বললাম 2 নম্বর উদাহরণে, প্রবেশতা বেশি মানে কি? তাতে জল থাকবে না, জল কমে বেরিয়ে যাবে, তো জল ধারণ ক্ষমতা কম হবে। আর সচ্ছিদ্রতা বেশি হলে জল ধারণ ক্ষমতা বেড়ে যাবে, কারণ গর্তগুলোর মধ্যে জলগুলো থেকে যাবে। ওকে, তো এখানে একটা ছবি দেওয়া হয়েছে আমাদের গ্রানাইট শিলার, যেটা বলা হয়েছে গ্রানাইট শিলা 4 রকমের খনিজ পদার্থ নিয়ে গঠিত: কোয়ার্টজাইট, হর্নব্লেন, মাইকা এবং ফেল্ডস্পার। ওকে, এবার কি হচ্ছে? প্রকৃতিতে বিভিন্ন রকম শিলা দেখতে পাওয়া যায়। এদের সৃষ্টি আর বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে শিলাকে 3টে ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে আগ্নেয় শিলা, সেকেন্ড হচ্ছে পাললিক শিলা এবং থার্ড হচ্ছে রূপান্তরিত শিলা। আগ্নেয় শিলা কি? পৃথিবীর সৃষ্টির সময় উত্তপ্ত তরল অবস্থা থেকে ধীরে ধীরে তাপ বিকিরণ করে ভূপৃষ্ঠের মধ্যে ওপরের প্রথম যে কঠিন শিলা সৃষ্টি হয় সেটা হচ্ছে আগ্নেয় শিলা। পৃথিবীতে প্রথম সৃষ্টি হয় এই শিলার আরেক নাম হচ্ছে প্রাথমিক শিলা। ভূ অভ্যন্তরের, আচ্ছা এটা হচ্ছে আগ্নেয় শিলা কাকে বলে?
প্রাথমিক শিলা কাকে বলে? আগ্নেয় শিলাকে প্রাথমিক শিলা বলে। কেন সেগুলো বুঝিয়ে দিচ্ছি আবার। আগে আমরা পড়ে নেবো পুরোটা। ভূ অভ্যন্তরে বিভিন্ন ধাতু পদার্থ যেমন সিলিকন, লোহা, নিকেল, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম প্রভৃতি উত্তপ্ত গলিত অবস্থায় ম্যাগমা রূপে থাকে। এই ম্যাগমা ভূ অভ্যন্তরের প্রবল চাপে লাভা রূপে ভূপৃষ্ঠে এসে ভূ অভ্যন্তরে ধীরে ধীরে শীতল এবং কঠিন হয়ে জমাট বেঁধে আগ্নেয় শিলা সৃষ্টি করে। প্রথমে কি হচ্ছে, পৃথিবীর অভ্যন্তরে আমরা আগের দিন পড়েছিলাম যে পৃথিবীর অভ্যন্তরে কি রয়েছে, ম্যাগমা রয়েছে, গলিত অবস্থায় রয়েছে। এই গলিত পদার্থ যখন বাইরে বেরিয়ে আসে সেটাকে আমরা অগ্নুৎপাত বলেছিলাম। এই অগ্নুৎপাতের প্রভাবে বাইরে বেরিয়ে আসলে বা সেই যে গলিত পদার্থগুলো পৃথিবীর মধ্যেই যদি জমে যায়, দিয়ে যে শিলা তৈরি করে সেটাকে বলা হয় আগ্নেয় শিলা। এবারে এই আগ্নেয় শিলাকে প্রাথমিক শিলা কেন বলা হয়? কারণ যখন পৃথিবী একদম তৈরি হয়েছিল প্রথমে, সেই সময় পৃথিবী পুরো এরকম তরল গলিত অবস্থায় ছিল, দিয়ে ঠান্ডা হয়ে প্রথম শিলা তৈরি হয়েছিল হচ্ছে আগ্নেয় শিলা। সেই জন্য একে প্রাথমিক শিলা বলা হয়। উৎপত্তি অনুসারে আগ্নেয় শিলা আবার দু রকমের। ভূ অভ্যন্তরের অত্যধিক চাপে উত্তপ্ত গলিত ম্যাগমা ভূপৃষ্ঠের কোনো দুর্বল ফাটলের মধ্যে দিয়ে ভূপৃষ্ঠে লাভা রূপে এসে শীতল এবং কঠিন হয়ে আগ্নেয় শিলা তৈরি করে, তাকে নিঃসারী আগ্নেয় শিলা বলে। তাহলে প্রথম যে ভাগটা সেটাকে বলা হয় নিঃসারী আগ্নেয় শিলা। আগ্নেয় শিলাকে দুভাগে ভাগ করা হয়। যে প্রথম ভাগ হচ্ছে নিঃসারী আগ্নেয় শিলা এবং খুব দ্রুত জমাট বেঁধে গঠিত হয় বলে এই দানাগুলো খুব সূক্ষ্ম হয়, যেমন ব্যাসাল্ট আর অবসিডিয়ান। এটা হচ্ছে নিঃসারী আগ্নেয় শিলার উদাহরণ। আবার কি হচ্ছে, ভূপৃষ্ঠ অভ্যন্তরের গলিত ম্যাগমা ভূপৃষ্ঠের দুর্বল ফাটল বা ছিদ্রের মাধ্যমে ভূপৃষ্ঠে পৌঁছতে না পেরে ভূ অভ্যন্তরে ধীরে ধীরে শীতল ও কঠিন হয়ে উদ্বেদী আগ্নেয় শিলা তৈরি করে। তাহলে সেকেন্ড যে আগ্নেয় শিলার দ্বিতীয় যে ভাগ সেটাকে বলা হয় উদ্বেদী আগ্নেয় শিলা। এরও উদাহরণ দেওয়া হয়েছে গ্রানাইট, ডোলোরাইট হচ্ছে উদ্বেদী আগ্নেয় শিলার উদাহরণ। তাহলে দু রকম ভাগে ভাগ করা যায় আগ্নেয় শিলাকে। এই উদ্বেদী আগ্নেয় শিলাকে আবার দুভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে উপপাতালিক আর একটা হচ্ছে পাতালিক। ভূ অভ্যন্তরে ম্যাগমা কোনো ফাটল বা ছিদ্রপথে ধীরে ধীরে শীতল এবং কঠিন হয়ে জমাট বেঁধে উপপাতালিক শিলা গঠন করে, যার উদাহরণ হচ্ছে কি ডোলোরাইট হচ্ছে উপপাতালিক আগ্নেয় শিলার উদাহরণ। আবার ম্যাগমা ভূ অভ্যন্তরে তলদেশে ধীরে ধীরে কঠিন ও শীতল হয়ে পাতালিক আগ্নেয় শিলা তৈরি করে, ধীরে ধীরে শীতল ও কঠিন হয়ে জমাট বাঁধে বলে এই শিলাগুলো দানা কিছুটা স্থূল হয়, যেমন গ্রানাইট। এই পুরো জিনিসটা এবার আমরা বুঝবো। ওকে, একটা ডায়াগ্রামের মাধ্যমে বুঝবো। এটা আমি মানে খুব ভালো যে ছবিটা হয়েছে সেরকম নয়, আমি ছবি খুব ভালো আঁকতে পারি না, বাট বোঝানোর জন্য এটা যথেষ্ট। আচ্ছা, আমরা কি পড়েছিলাম আগের চ্যাপ্টারে, যে ভূ অভ্যন্তরের এখনো কি রয়েছে, গলিত পদার্থ রয়েছে। সেখানে পদার্থ সমস্ত গলিত অবস্থায় রয়েছে, যেটাকে ম্যাগমা বলা হয়। এই ম্যাগমা কি হয়, কোনো ফাটল দিয়ে বেরিয়ে আসে বাইরে, তাই তো? কোনো ফাটল যদি পায় সেটা পৃথিবীর বাইরে বেরিয়ে আসে এবং বেরিয়ে এসে কি হয়, এরকম ছড়িয়ে পড়ে, যেটাকে লাভা বলে। এবার এই লাভা কি হচ্ছে, লাভা প্রবাহিত হচ্ছে ধীরে ধীরে বহুদিন ধরে। কোনো একটা আগ্নেয়গিরি থেকে লাভা প্রবাহিত হতে হতে সেই লাভাগুলো যাবে কোথায়, তার আশেপাশে জমা হবে, এরকম ভাবে জমা হবে কোথাও, ঠিক আছে? এরকম বিভিন্ন জায়গায় জমা হবে, কিছুটা পাহাড়ের উপরে জমা হবে, পাহাড়ের পাদদেশ অঞ্চলে জমা হবে। তো এইভাবে জমা হতে হতে একটা বড় অংশ ভরাট হয়ে যাবে, সেখানে লাভা জমে থাকবে। কারণ পৃথিবীর বাইরে এলেই গলিত পদার্থ লাভা নাম হয়ে যায়। এবার এই লাভাগুলো যখন বাইরে এসে বহুদিন ধরে আস্তে 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 ঠান্ডা হবে, দিয়ে পাথর হয়ে যায়, সেটা জমাট বেঁধে যায়। সিম্পল ব্যাপার হচ্ছে, ধরো মোম, আমরা মোমকে গরম করলাম, গলিয়ে দিয়ে আমি কোথাও ঢেলে দিলাম একটা টেবিলের উপরে, সেটা আস্তে আস্তে কি হবে, ঠান্ডা হয়ে জমাট মোম হয়ে যাবে। সেরকম ভাবে এটাও জমাট হয়ে যাবে। তো এইভাবে জমাট হয়ে যে শিলা তৈরি করছে সেটাকে আমরা আগ্নেয় শিলা বলি। এবার এই আগ্নেয় শিলাকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে, যেহেতু যে শিলাগুলো এই লাভা প্রবাহের মাধ্যমে পৃথিবীর বাইরে এসে জমা হয়ে তৈরি করছে সেটাকে নিঃসারী আগ্নেয় শিলা বলা হয়। ঠিক আছে, নিঃসারী, কারণ নিঃসার হয়ে গেছে বা ভেতর থেকে বাইরে চলে এসছে। ওকে, এটা হলো নিঃসারী আগ্নেয় শিলা। আবার এরকমও তো যে কিছু জায়গা রয়েছে যেগুলো পৃথিবীর অভ্যন্তরে রয়েছে, কিছু ছোট ছোট ফাটল, মানে যে পাহাড়টা এঁকেছিলাম তার ভেতরে ধরো কোনো ছোট ছোট ফাটল রয়েছে। যখন লাভা প্রবাহিত হচ্ছিল তখন এই ফাটলগুলোকেও ভরাট করে দিচ্ছে, ঠিক আছে? ভরাট করে তারপর বাইরে আসছে। তো এই ম্যাগমা যখন যখন বাইরে বেরোতে চাইছিল, সেই সময় দেখলো যে ভেতরে কিছু ফাটল রয়েছে। তো ম্যাগমা কি হলো, সেই ফাটলগুলোর মধ্যেই জমা বেঁধে গেল, মানে জমা হয়ে গেল, সেটা পৃথিবীর বাইরে এলো না, ঠিক আছে? এখানে জমা হয়ে গেল। তো এইভাবে পৃথিবীর অভ্যন্তরে, অর্থাৎ লাভা প্রবাহের আগে, বাইরে বেরোচ্ছে না তার আগে পৃথিবীর অভ্যন্তরে যদি কোথাও এরকম ম্যাগমা জমা হয়ে এবার সেটাও ধীরে ধীরে ঠান্ডা হয়ে জমাট বেঁধে যদি শিলা তৈরি করে, সেটাকে আমরা কি বলবো, উদ্বেদী আগ্নেয় শিলা বলবো। উদ্বেদী আগ্নেয় শিলা বলবো। ওকে,
এই অব্দি বোঝা গেল। তো পৃথিবীর ভেতরে জমা হয়ে পাথর আগ্নেয় শিলা তৈরি করলে সেটাকে উদ্বেদী আগ্নেয় শিলা, সেটা লাভা হিসেবে বাইরে বেরিয়ে জমা হয়ে পাথর তৈরি করলে আগ্নেয় শিলা তৈরি করলে সেটাকে বলবো নিঃসারী আগ্নেয় শিলা। এবার উদ্বেদী আগ্নেয় শিলা দু রকমের হতে পারে। কিছু কিছু উদ্বেদী আগ্নেয় শিলা সেটা পৃথিবীর কাছাকাছি অংশে হতে পারে, অর্থাৎ এটা কোথায় রয়েছে, পৃথিবীর জাস্ট বাইরে, মানে একটুর জন্য বাইরে বেরোতে পারেনি, পৃথিবীর কাছাকাছি রয়েছে, সেটাকে আমরা বলবো কি উপপাতালিক। ঠিক আছে, এটাকে বলবো উপপাতালিক উদ্বেদী আগ্নেয় শিলা। আবার কিছু ফাটল তো অনেক ভেতরেও থাকতে পারে, পৃথিবীর অনেক গভীরে থাকতে পারে। কিছু ফাটল যেমন পৃথিবীর একদম কাছাকাছি থাকতে পারে, ভূ অভ্যন্তরে জাস্ট একদম নিচটাতে থাকতে পারে। আবার কিছু ফাটল পৃথিবীর অনেকটা গভীরে থাকতে পারে, যেগুলো গভীরে গিয়ে জমা হয়ে হচ্ছে সেটাকে আমরা কি বলবো, পাতালিক উদ্বেদী আগ্নেয় শিলা। দুটোই উদ্বেদী আগ্নেয় শিলা, কিন্তু দুটো ভাগ করা হয়েছে, কি যেটা একটু কাছে অবস্থিত সেটাকে উপপাতালিক বলছে, যেটা অনেক গভীরে অবস্থিত সেটাকে পাতালিক উদ্বেদী আগ্নেয় শিলা বলা হচ্ছে। এবার এই তিনটে শিলার মধ্যে ধরো প্রথমে ম্যাগমা বেরোনো শুরু হলো, এই সমস্ত জায়গাগুলো ভর্তি করলো, তারপর বাইরে এলো, এই জায়গাগুলো ভর্তি করলো, দেশ একসাথে ঠান্ডা হচ্ছে। কোনটা সবার আগে ঠান্ডা হবে? যেটা সবার পৃথিবীর বাইরে রয়েছে সেটাই সবার আগে ঠান্ডা হয়ে যাবে, কারণ পৃথিবীর বাইরে রয়েছে হাওয়া বাতাস সমস্ত কিছু পাচ্ছে, তাই জন্য তাড়াতাড়ি ঠান্ডা হবে। যদি আমরা কোনো একটা বালতিতে গরম জল করি, দিয়ে ঢাকনাটা খুলে রাখি, সেটা আগে ঠান্ডা হবে, নাকি একটা বালতিতে গরম জল করে সেটাতে ঢাকনা দিয়ে রাখলে সেটা আগে ঠান্ডা হবে? যেটা ঢাকনা খোলা রয়েছে সেটা আগে ঠান্ডা হবে। তো সেই রকমই ব্যাপার, এটা বাইরে এসে আগে ঠান্ডা হয়ে যায়। তারপরে কোনটা ঠান্ডা হবে? সেকেন্ড এইটা ঠান্ডা হবে, কারণ এটা পৃথিবীর ভূপৃষ্ঠের মোটামুটি কাছাকাছি জায়গায় রয়েছে। সব থেকে দেরিতে ঠান্ডা কোনটা হবে? এইটা সব থেকে দেরিতে ঠান্ডা হবে। যে শিলাটা যত তাড়াতাড়ি ঠান্ডা হয় সেই শিলার দানাগুলো তত সূক্ষ্ম হয়। মানে শিলা অ্যাকচুয়ালি কি ভেতরে যদি এ দিয়ে দেখা হয়, আমাদের অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা হয়, তাহলে দেখা যাবে তার মধ্যে ছোট 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 দানা রয়েছে। তো নিঃসারী আগ্নেয় শিলার দানাগুলো এরকম কাছাকাছি এবং ছোট 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 হবে, এরকম ছোট ছোট দানা হবে। কিন্তু সেই জায়গাতে যদি আমরা উপপাতালিক শিলা দেখি, সেইখানে দানাগুলো একটু বড় বড় হবে, এরকম হবে। তারপর যদি পাতালিক দেখি, সেটার দানাগুলো আরো বড় বড় হবে, সেই দানাগুলো আরো বড় বড় হবে। ওকে, তো সেইটাই এখানে সেম জিনিসটা এতক্ষণ ধরে বলা হয়েছে, আমি এতক্ষণ যেটা আলোচনা করলাম অ্যাকচুয়ালি এটাই বলা হয়েছে। ঠিক আছে, যে শিলার দানাগুলো কিছুটা স্থূল হয়। কেন হয়? গ্রানাইটের দানা স্থূল, কারণ সেটা হচ্ছে পাতালিক শিলা। তার থেকে কম দানাগুলো স্থূল হবে কোনটাতে? উপপাতালিক যেগুলো, যেমন ডোলোরাইট। তো প্রত্যেকটার উদাহরণ দেওয়া হয়েছে। এবার আগ্নেয় শিলার বিশেষত্ব বলা হচ্ছে। আশা করছি তোমরা বুঝতে পারছো, এইভাবে আমি যে একে একে বোঝাচ্ছি এটা তোমাদের নিশ্চয়ই সুবিধা হচ্ছে। যদি সুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের এইভাবে ঠিক লাগছে কিনা। তো আগ্নেয় শিলার বৈশিষ্ট্য, প্রথম বৈশিষ্ট্য বলা হচ্ছে এই শিলা শক্ত ও ভারী, ঘনত্ব খুব বেশি হয়। ঘনত্ব কি জিনিস, কতটা ঘন কিভাবে বুঝবো? কোনো একটা জিনিসকে যদি তুমি অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখো, তার মধ্যে যেরকম বললাম এরকম ছোট ছোট দানা দেখতে পাওয়া যায়, তাই তো? সেটা জল হোক, বাতাস হোক, বা কোনো কঠিন পদার্থ লোহা হোক, এরকম দানা দিয়ে গঠিত। এবার কোনো পদার্থের মধ্যে দানাগুলো যদি এরকম খুব কাছাকাছি অবস্থান করে, একদম পাশাপাশি জোর জোর লেগে লেগে অবস্থান করে, সেই জিনিসটা তত বেশি ঘন হবে। যদি একটা লোহার টুকরোকে দেখো এরকম অবস্থায় দেখতে পাবে। তেমনি ভাবে যদি আমরা যদি জলকে দেখি, জলকে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখি, সেখানে দেখবো দানাগুলো একটু দূরে দূরে অবস্থান করছে, তাই জন্য সেটার ঘনত্ব কি হবে? কম হবে, লোহার থেকে কম হবে। আবার যদি আমরা অক্সিজেনকে দেখি বা কোনো গ্যাসকে দেখি, সেখানে দেখবো দানাগুলো আরো দূরে দূরে অবস্থান করছে, ঠিক আছে, তার ঘনত্ব আরো কম হবে। আগ্নেয় শিলা, আর যে যত বেশি ঘন হবে, যার ঘনত্ব যত বেশি হবে, সে তত বেশি ভারী হবে, সে তত বেশি শক্ত হবে। আগ্নেয় শিলার ঘনত্ব বেশি, সেই জন্য এই শিলা ভারী এবং শক্ত হয়। কেলাসের মতো দেখা যায়। কেলাস জিনিসটা কি? কেলাস হচ্ছে যেটা চিনির দানা বা ফটকিরি বা মিছরির দানা, যে জিনিসটা যেরকম দেখতে, সেটাকে কেলাস বলা হয়। কেলাস সম্পর্কে এখানে বলা হয়েছে বিভিন্ন খনিজের সাথে দৃঢ়ভাবে জলের অণু সংযুক্ত হয়ে কেলাস গঠন করে, যা দেখতে স্বচ্ছ এবং উজ্জ্বল হয়, চকচকে মতো হয়। এই কেলাসের মধ্যে পরমাণুগুলো যে নির্দিষ্ট বিন্যাসে অবস্থান করে, তার একটা ছবিতে দেখানো কমলা লেবুর মধ্যে, যেমন আমি দেখালাম, এইরকম ভাবে অবস্থান করে। সাধারণত আগ্নেয় শিলা সৃষ্টির সময় তার মধ্যে খনিজের সঙ্গে জল থেকে যায়, যা শিলার মধ্যে শিলার মতো অবস্থান করে, এবং ঠান্ডা হলে ওই শিলার আকারে থাকা খনিজ জল বাষ্পীভূত হয় এবং কেলাস গঠিত হয়। অনেকটা দেখতে হচ্ছে খনিজগুলো কেলাসের মতো দেখতে হচ্ছে, মিষ্টির টুকরোর মতো দেখতে হয়, এটাই হচ্ছে কেলাস। ঠিক আছে, তো এইগুলো কেলাসের মতো গঠন করে। এই শিলায় উলম্ব জয়েন্ট এবং ফাটল দেখা যায়, তাই এর প্রবেশতা বেশি হয়। আগে আমরা জেনে এসেছি প্রবেশতা যদি বেশি হয় তাহলে কি হবে? প্রবেশতা যদি বেশি হয় তাহলে সেটাতে জল ধারণ ক্ষমতা কি হবে? কম হবে, তাই তো? প্রবেশতা যদি বেশি হয় তাহলে জল ধারণ ক্ষমতা কমে যায়, এইটা হচ্ছে প্রবেশতা। এখানে এরকম ফাটল বা দরুন বেশি থাকাতে সেই জন্য আগ্নেয় শিলাতে বেশিক্ষণ জল থাকে না। ঠিক আছে,
ফাটল দেখা যায়, তাই এটা প্রবেশতা বেশি হয়। প্রবেশতা বেশি হয় মানে জল বেশিক্ষণ ধরে রাখতে পারবে না। আর ভঙ্গুরতা যথেষ্ট কম হয়, ক্ষয় প্রতিরোধ ক্ষমতা বেশি হয়। আচ্ছা, ভঙ্গুরতা মানে কি? যদি যে জিনিসটা, কোনো একটা জিনিস কত তাড়াতাড়ি ভেঙে যাচ্ছে, ঠিক আছে, তার উপর নির্ভর করে ভঙ্গুরতা স্থির করা হয়। লোহা ভঙ্গুরতা বেশি, কারণ সহজে সেটা ভাঙবে না। তার তুলনায় যদি আমি কাঁচের টুকরো নিই, সেটার ভঙ্গুরতা যথেষ্ট বেশি, ভঙ্গুরতা ওখানে বেশি। ভঙ্গুরতা বেশি হলে কি হবে? সেটা তাড়াতাড়ি ভেঙে যাবে। ভঙ্গুরতা কম হলে সেটা খুব কম, মানে খুব তাড়াতাড়ি ভেঙে যাবে না। তো এখানে ভঙ্গুরতা কিরকম হয়? কম হয়। আচ্ছা, দু রকম আগ্নেয়শিলার পরিচয় দেওয়া হয়েছে। গ্রানাইট প্রধানত আগ্নেয়শিলা, প্রধানত এই আগ্নেয়শিলা মহাদেশীয় ভূত্বক তৈরি মানে প্রধানত এই আগ্নেয়শিলা দিয়ে, গ্রানাইট শিলা দিয়ে মহাদেশীয় ভূত্বক, আমরা চিয়াল এবং সীমা পড়ে এসেছি। তো মহাদেশীয় ভূত্বক যেটা, সেটা হচ্ছে গ্রানাইট দিয়ে তৈরি। এটা দেখতে রং হচ্ছে হালকা সাদা, ধূসর থেকে গোলাপি রঙের হয়। এই শিলা কোয়ার্টজাইট, ফেলসাফার, মাইকা এবং হর্নব্লেন্ড খনিজ দ্বারা গঠিত। ইম্পর্টেন্ট, গ্রানাইট শিলা কোন কোন খনিজ দিয়ে গঠিত? এই শিলা অপ্রবেশ্য, এটাতে প্রবেশই করবে না, জল প্রবেশই করে না, অপ্রবেশ্য। খুব ভারী এবং শক্ত হয়। গ্রানাইটের ক্ষয় প্রতিরোধ ক্ষমতা বেশি। ভূ অভ্যন্তরে অতি ধীরে ধীরে শীতল ও জমাট বাঁধায়। এই শিলার দানাগুলো কিছুটা বড় হয়। এটা কি ধরনের পাতালিক না উপপাতালিক, তোমরা দেখে এসছো এক্ষুনি। গ্রানাইট শিলায় গঠিত অঞ্চল ভূমিরূপ সাধারণত গোলাকার হয়। এবার ব্যাসাল্ট, ব্যাসাল্ট শিলা, এই শিলা আমরা দেখেছি কোথায়? ব্যাসাল্ট শিলা হচ্ছে যেটা রেল লাইনের ধারে পাথরে ফেলে রাখা হয়, সেটা অ্যাকচুয়ালি কি ধরনের শিলা? সেটা ব্যাসাল্ট শিলা। তো প্রধানত আগ্নেয় শিলা, এটা মহাসাগরীয় ভূত্বক গঠিত। এটা দিয়ে, এই শিলা দিয়ে মহাসাগরীয় ভূত্বক গঠিত। খুব ভারী, শক্ত, ক্ষয় প্রতিরোধকারী। এই শিলা গাঢ় ধূসর থেকে কালো রঙের হয়। ব্যাসাল্ট গঠনকারী শিলা প্রধান খনিজগুলো হচ্ছে কোয়ার্টজাইট। ব্যাসাল্টের মধ্যে কি কি খনিজ থাকে? কোয়ার্টজাইট, ফেলসাফার, আলিভিন এবং পাইরক্সিন। ঠিক আছে। ব্যাসাল্ট শিলায় উলম্ব দরুন ও ফাটল বেশি থাকায় এর প্রবেশতা যথেষ্ট বেশি হয়, তাহলে জল ধারণ ক্ষমতা এখানে কম হবে। খুব দ্রুত জমাট বেঁধে তৈরি হয়। দানাগুলো বেশ ছোট হয়, সূক্ষ্ম হয় এবং ব্যাস প্রায় 1 মিলিমিটারেরও কম হয়। আর ব্যাসাল্ট শিলা গঠিত অঞ্চল চ্যাপ্টা আকৃতির ভূমিরূপ দেখা যায়। তাহলে এরকম কোশ্চেন করা হতে পারে যে ব্যাসাল্ট শিলা দ্বারা গঠিত অঞ্চলের ভূমিরূপ কেমন হবে? চ্যাপ্টা হবে। গ্রানাইট শিলায় গঠিত ভূমিরূপ কেমন হবে? গোলাকার হবে। এবার আমরা আসবো পাললিক শিলাতে। তার আগে একটা গল্প বলা হয়েছে যে পায়েল পুরীতে বেড়াতে গেছিল। সমুদ্রের সামনে শুধু বালি আর বালি। বালি শুকনো থাকলে অনেক ঝুরঝুরে হালকা লাগে, কিন্তু জলে ভিজলেই ভারী হয়ে ওঠে। পায়েল তার বাবার কাছে জানতে পারে যে বালি আসলে শিলার ক্ষয়প্রাপ্ত অংশ, যা সমুদ্রের ঢেউয়ের মাধ্যমে পাড়ে এসে জমা হয়। আমরা বালি দেখেছি। বালিতে কি হয়? বালি হাতে তুললে আমরা দেখবো, নর্মাল শুকনো বালি দেখবো যে খুব হালকা, ঠিক আছে, কিন্তু তাতে যদি আমি জল মিশিয়ে দিই, সেই বালিটাই ভারী হয়ে যাবে। কেন হচ্ছে? তার মধ্যে সচ্ছিদ্রতা বেশি থাকে। এইটা আমরা একটু পরে আলোচনা করব। সচ্ছিদ্রতা বালির মধ্যে, বালি অ্যাকচুয়ালি বেলে পাথর দিয়ে তৈরি হয়। বেলে পাথর একটা পাললিক শিলা, তো তার মধ্যে সচ্ছিদ্রতা বেশি থাকে। যখন এটাকে আমরা নর্মালি হাতে তুলি, সেটা হালকা লাগে, কিন্তু যখন এর মধ্যে জল ঢালি, এই জলগুলো কোথায় যাচ্ছে? এই গর্তগুলোকে ফিল করে দিচ্ছে, ভর্তি করে দিচ্ছে। তার জন্য সেই জলের ওয়েট প্লাস পাথরের ওয়েট, সেটা মিলিয়ে ভারী হয়ে যায়। তো পাললিক শিলা হচ্ছে সম্পর্কে বলা হয়েছে। আগ্নেয় শিলা বহুদিন ধরে বিভিন্ন প্রাকৃতিক শক্তিকারী, ক্ষয়কারী শক্তি, যেমন নদী, হিমবাহ, বায়ু, সমুদ্র তরঙ্গ প্রভৃতির প্রভাবে উচ্চ স্থান থেকে ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত, পরিবাহিত হয়ে কোনো সমুদ্র, হ্রদ, নদীর তলদেশে জমা হতে থাকে। এইভাবে বছরের পর বছর ক্ষয়প্রাপ্ত পদার্থগুলো স্তরে স্তরে সঞ্চিত হয়। চাপের ফলে জমাট বেঁধে শক্ত হয়ে পাললিক শিলার সৃষ্টি করে। এই শিলার মধ্যে বালি, কাদা, পলি ও কাদার ভাগ বেশি থাকে। পলি জমাট বেঁধে সৃষ্টি হয় বলে এর নাম পাললিক শিলা। যেমন উদাহরণ হচ্ছে চুনা পাথর, বেলে পাথর, কাদা পাথর। তো যদি বলা হয় যে এই কি পাললিক শিলা কাকে বলে, এখানে বলা হয়েছে কি জিনিস? কোথাও একটা আগ্নেয় শিলা দিয়ে গঠিত পাহাড় রয়েছে, ধরলাম এখানে একটা আগ্নেয় শিলা দিয়ে গঠিত পাহাড় রয়েছে। এর উপর দিয়ে প্রবাহিত হচ্ছে নদী। নদী যখন পাহাড় থেকে প্রবল বেগে নিচের দিকে ঝরে পড়ে, তখন কি হয়? পাহাড়ের থেকে টুকরো টুকরো করে পাথর কাটতে কাটতে নিয়ে আসে। হ্যাঁ, তো পাথর কাটতে কাটতে যেটা নিয়ে আসছে, সেটা কোন পাথর? আগ্নেয় শিলা। সেই আগ্নেয় শিলা নিয়ে যখন সে সমভূমি অঞ্চলে আসে, সেই পাথরগুলো আর কি করতে পারে না? বয়ে নিয়ে যেতে পারে না, কারণ ভূমির ঢাল কমে যায়। এখানে ভূমির ঢাল এরকম ছিল, এখানে ভূমির ঢাল সোজা হয়ে যাচ্ছে, তাই জন্য এই পাথরগুলো যেতে পারে না। তো সেই পাথরগুলো কি হয়? নদীর খাতে, অর্থাৎ নদীর নিচে জমা হতে থাকে। এরকম ভাবে জমা হতে থাকলো, এরকম জমা হলো, আবার পাথর কেটে আনলো, তার উপর আবার একটা জমা হলো, ঠিক আছে। তারপরে আবার একটা স্তর তৈরি হলো। প্রথমে একটা স্তর ছিল, তারপরে আবার একটা স্তর হলো, তারপরে আবার একটা স্তর হলো, এরকম ভাবে তৈরি হলো, আবার একটা স্তর তৈরি হলো, এইভাবে পড়লো। এর ফলে কি হচ্ছে? যত স্তর পড়ছে, প্লাস নদীর জলের চাপ, প্লাস হচ্ছে ভূ অভ্যন্তরের যে গরম, এই সমস্ত কিছুর মাধ্যমে নিচের যে স্তরটা, সেটা জমাট বেঁধে পাথরে পরিণত হয়ে যাচ্ছে, সেটা হয়ে যাচ্ছে পাললিক শিলা। আবার এইভাবে সেকেন্ড যে স্তরটা রয়েছে, সেটাও একদিন পাললিক শিলায় পরিণত হবে। তার উপরে যে স্তরটা রয়েছে, সেটাও একদিন পাললিক শিলাতে পরিণত হবে। এটা আমি শুধু নদীর উদাহরণ দিলাম। নদী ছাড়াও অন্যান্য প্রাকৃতিক শক্তি, যেমন অন্যান্য প্রাকৃতিক শক্তির মধ্যে কি রয়েছে? সমুদ্র প্রবাহ রয়েছে, হিমবাহ রয়েছে, বায়ু হতে পারে। এখান থেকে বায়ু প্রবাহিত হচ্ছে, এখান থেকে পাথর
কি করছে, ভেঙে ভেঙে নিয়ে গিয়ে অন্য কোথাও জমা করছে, ঠিক আছে, বায়ু ভেঙে ভেঙে নিয়ে জমা করছে, সেবার সেটার উপরে চাপ তাপ ইত্যাদির মাধ্যমে সেটাও শিলায় পরিণত হয়ে যাচ্ছে। সেই রকম শিলাকে বলা হয় পাললিক শিলা। উদাহরণ চুনা পাথর, বেলে পাথর, কাদা পাথর। এই পাথরের বিশেষত্ব কি, পাললিক শিলার এই শিলায় স্তরায়ন, কাদার চির খাওয়া দাগ লক্ষ্য করা যায়। স্তরায়ন কেন দেখা যায়, কারণ এইভাবে তৈরি হচ্ছে, যেভাবে বললাম যে স্তরে স্তরে তৈরি হয়। তো প্রথম স্তরটা কোনো এক সময় পাললিক শিলায় পরিণত হয়ে গেল, সেটা একরকম কালার হলো, একরকম দেখতে হলো, একরকম টাইপের হলো, তারপরে উপরে আবার পলি জমা হলো, সেটা আবারও কিছুদিন পরে পাথরে পরিণত হয়ে গেল, সেটা অন্যরকম দেখতে হলো, অন্যরকম কালার হলো, একটু অন্যরকম বৈশিষ্ট্যপূর্ণ হলো, সেটা একরকম হলো। তো এরকম স্তর স্তর দেখতে পাওয়া যায়। যদি আমরা বেলে পাথরকে ভাঙি তাহলে এরকম স্তর দেখতে পাবো, পরপর স্তর দেখতে পাবো। একমাত্র এই শিলাতেই জীবাশ্ম দেখতে পাওয়া যায়। ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, যে কোন শিলাতে শুধুমাত্র জীবাশ্ম দেখা যায়, পাললিক শিলাতে। কেন, ধরো প্রথম এই স্তরটা তো পড়লো নদীর নিচে বা কোথাও একটা এরকম স্তর পড়লো, ঠিক আছে, একটা স্তর তৈরি হলো। এবার এখানে যে সমস্ত প্রাণী রয়েছে তারা তো এখানে ঘুরে বেড়ায় এর উপরে, এবার তার উপর আর একটা স্তর তৈরি হয়ে গেল, আবার নদী এনে অনেক মাটি পাথর ইত্যাদি ফেলে দিল। তার ফলে এই যে সামুদ্রিক জীবগুলো ছিল বা গাছপালা ছিল, প্রাণী ছিল, বা যদি কোন অন্যান্য যে সমস্ত জীব যেগুলো চাপা পড়ে গেল, সেগুলো ওর মধ্যে চাপা পড়ে থাকছে, সেগুলো আস্তে আস্তে জীবাশ্মে পরিণত হয়ে যায়, সেগুলোর ছাপ থেকে যায়, সেগুলো ওই ওই যে প্রাণীগুলো সেগুলোই ওই পাথরের মধ্যে একরকম পাথর হয়ে যায়, সেগুলোকে জীবাশ্ম বলা হয়। এই শিলার সচ্ছিদ্রতা এবং ভঙ্গুরতা দেখা যায়। সচ্ছিদ্রতা বেশি, সচ্ছিদ্রতা বেশি মানে কি, জল ধারণ ক্ষমতা বেশি হবে। আর ভঙ্গুরতা বেশি দেখা যায়, ভঙ্গুরতা মানে কি, এটা তাড়াতাড়ি ভেঙে যায়। আগ্নেয় শিলার মতো অনেকক্ষণ মানে খুব শক্ত নয়। এই শিলার প্রবেশতাও খুব বেশি, যেমন জল ধারণ ক্ষমতাও বেশি, প্রবেশতাও বেশি। এই কারণে কি হয়, যে পাললিক শিলা যদি কোনো একটা বেলে পাথর বা কাদা, যে তোমরা বাড়ি তৈরির সময় যে বালি বেছে, বালির যেটা মানে চেলে যে পাথরগুলো পড়ে থাকে তার মধ্যে জল দিয়ে দেখবে কি হবে, প্রথম কথা তাতে জল দেওয়ার পর দেখবে পাথরগুলো ভারী হয়ে গেছে, কারণ তাতে সচ্ছিদ্রতা বেশি, তার জন্য পাথরগুলোর মধ্যে জল জমে গেল, যে ভেতরে যে ছিদ্রগুলো রয়েছে তার মধ্যে জল জমে গেল, পাথরটা ভারী হয়ে গেল। কিন্তু কিছুক্ষণ রেখে দেওয়ার পর দেখা যাবে সেই পুরো পাথরটা শুকনো হয়ে গেছে। কেন শুকনো হয়ে গেছে, কারণ তার প্রবেশতাও বেশি। প্রবেশতা বেশি হওয়ার ফলে সেই জলগুলো যে জমা হলো সঙ্গে সঙ্গে আবার বেরিয়েও গেল। তো এই জন্য প্রবেশতাও বেশি, সচ্ছিদ্রতাও বেশি। ক্ষয় প্রতিরোধের ক্ষমতা বিভিন্ন রকম হয়, কিছু কিছু রয়েছে একটু শক্ত হয়, কিছু কিছু রয়েছে একদমই খুবই হালকা হয়, সেই পাথরগুলোকে খুব সহজে ভেঙে দেওয়া যায়। কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাসের ভান্ডার এই শিলা। এই শিলার মধ্যেই যে আমরা কয়লা পাই, খনিজ তেল পাই। কয়লা আর কিছুই নয়, পাললিক শিলাই। কয়লা এক রকমের পাললিক শিলাই। খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, এগুলো সবই হচ্ছে এখান থেকে আমরা পাই। কাঠিন্য আগ্নেয় শিলার থেকে কম, দারুণ ফাটল বা কেলাসের গঠন থাকে না। যেমন দেখেছিলাম ওখানে ফাটল, তারপর হচ্ছে কেলাস, এগুলো এখানে থাকে না। আর কাঠিন্য মানে কি, এটা খুব কম কঠিন হয়। আচ্ছা, জীবাশ্ম, অতীতের ছাপ। জীবাশ্ম কি জিনিস, স্তরে স্তরে জমাট বেঁধে পাললিক শিলা সৃষ্টির সময় কখনো কোনো সামুদ্রিক উদ্ভিদ বা প্রাণী তার মধ্যে চাপা পড়ে যায়। পরে এইটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, পরে পাললিক শিলার মধ্যে এই উদ্ভিদ প্রাণীর দেহ প্রস্তরীভূত হলে তাকে দেহাবশেষের ছাপ থেকে যায়, একে জীবাশ্ম বলা হয়। অশ্ব কথাটির অর্থ হলো পাথর, যে জীবের দেহটা সেটাই পাথর হয়ে যায়, সেরকমই দেখতে। ধরো একটা মাছ চাপা পড়ে গেছে, এরকম পাথরটা তৈরি হয়েছে এরকম মাছের মতোই, ঠিক আছে, মাছের মতো পাথর তৈরি হয়ে গেছে, তো সেটাকে জীবাশ্ম বলা হয়। পাললিক শিলার অপরিহার্যতা, প্রায় 30 থেকে 35 কোটি বছর আগে ভূ আন্দোলনের সময় পৃথিবীর সমস্ত অরণ্য ভূগর্ভে চাপা পড়ে যায়, এবং ভূগর্ভের চাপ ও তাপে উদ্ভিদের কাণ্ডে সঞ্চিত কার্বন স্তরীভূত হয়ে কয়লায় পরিণত হয়। তো কয়লা কিভাবে তৈরি হচ্ছে, যখন আজ থেকে 30-35 কোটি বছর আগে বিশাল বড় ভূমিকম্প এসেছিল, তার ফলে কি হয়েছিল, ভূমিকম্প একটা প্রাকৃতিক শক্তি, তো তার ফলে কি হয়েছিল, যে গাছপালা ছিল সেগুলো মাটির তলায় চাপা পড়ে যায়। তার উপরে এবার নদী, হিমবাহ, বায়ু আরো মাটি এনে, আরো পাথর এনে জমা করে দেয়। যে গাছপালাগুলো ছিল সেগুলো কি হলো, তার তলাতেই চাপা পড়ে গেল। এবার সেই গাছপালাগুলো আগুনে মানে ভূ অভ্যন্তরের তাপে, চাপে, এর ফলে কি হচ্ছে, সেটা পাললিক শিলায় পরিণত হয়ে যাচ্ছে। এই ধরনের যে পাললিক শিলা যেগুলো এই বনভূমিগুলো থেকে তৈরি হচ্ছে, সেটা হচ্ছে কয়লা হয়ে যাচ্ছে। প্রায় 7-10 কোটি বছর থেকে 10 কোটি বছর আগে পাললিক শিলা স্তরে নানা রকম প্রাণী উদ্ভিদ চাপা পড়ে যায়। উপরের স্তরের প্রবল চাপে ও ভূগর্ভের প্রচন্ড চাপে তাদের দেহাবশেষ হাইড্রোকার্বন এবং বিভিন্ন জৈব যৌগের মিশ্রণে পরিণত হয়, খনিজ তেলের সৃষ্টি হয়। তেমনি ভাবে এইভাবে 7 থেকে 10 কোটি বছর আগে কি হচ্ছে, এরকম ভাবে প্রাণী, বিভিন্ন রকমের প্রাণী চাপা পড়ে যায় এর তলায়।
দুটো স্তরের মধ্যে, ফলে সেই যে প্রাণীগুলো সেগুলো গলে যায়, দিয়ে বিভিন্ন রকম পদ্ধতিতে খনিজ তেল তৈরি হয়েছে। ঠিক আছে, এবার এই খনিজ তেল শুধুমাত্র কেন প্রাকৃতিক এইতেই পাওয়া যায়, কেন এই পাললিক শিলাতেই পাওয়া যায়? কারণ পাললিক শিলার মধ্যে সচ্ছিদ্রতা বেশি রয়েছে। আমরা আগেই পড়ে এসেছি পাললিক শিলার মধ্যে সচ্ছিদ্রতা বেশি রয়েছে। যে তেলগুলো তৈরি হয় সেগুলো কি হচ্ছে, এই 7 থেকে 10 কোটি বছর আগে যেটা জমা পড়ে তেল তৈরি হচ্ছে, সেগুলো এই যে ছিদ্রগুলো ছিল পাললিক শিলার মধ্যে তার মধ্যে জমা পড়ে যায়। ঠিক আছে, তো আমরা যে তেল বার করে আনি এই ছিদ্রগুলো থেকেই অ্যাকচুয়ালি বার করে আনি। তো খনিজ তেল বা প্রাকৃতিক গ্যাস এইভাবে তৈরি হয়। পলির উৎপত্তি অনুসারে পাললিক শিলা দু প্রকার: সংঘাত শিলা, প্রাচীন শিলা শিলা চূর্ণ বিচূর্ণ ক্ষয়প্রাপ্ত হয়ে বহুদিন ধরে জমাট বেঁধে যে শিলা সৃষ্টি করে সেটা হচ্ছে সংঘাত শিলা, যেমন কংগ্লোমারেট, ব্রোক্সিয়া, এগুলো হচ্ছে সংঘাত শিলা। প্রাচীন শিলা হচ্ছে বিচূর্ণ ক্ষয়প্রাপ্ত হয়ে বহুদিন ধরে জমাট বেঁধে 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 যে শিলা তৈরি করে সেটাকে সংঘাত শিলা বলে। সংঘাত শিলা এক প্রকার হচ্ছে পাললিক শিলাকে দুভাগে ভাগ করা যায়। আর অসংঘাত কি? রাসায়নিক উপায় অথবা জৈবিক উপায়ে সৃষ্ট শিলা হচ্ছে অসংঘাত শিলা। চুনাপাথর, লবণ শিলা, এগুলো হচ্ছে আমাদের অসংঘাত শিলা। ঠিক আছে, 3 রকমের বলা হয়েছে। পাললিক শিলার কথা বলা হয়েছে যেগুলো যান্ত্রিক উপায়ে গঠিত হয়েছে, যেমন কাদা পাথর, বেলে পাথর আর কংগ্লোমারেট। ঠিক আছে, 0.66 মিলিমিটারের কম ব্যাসযুক্ত দানা, 0.6 থেকে 2 মিলিমিটারের পর্যন্ত দানা, অর্থাৎ এর মধ্যে যে দানাগুলো সেগুলো বেশি সূক্ষ্ম। আচ্ছা, 0.6 থেকে 2 মিলিমিটার পর্যন্ত ব্যাসযুক্ত দানা মানে এই দানাগুলো একটু বেশি বড় বড়। 2 মিলিমিটারেরও বেশি ব্যাসযুক্ত দানা কংগ্লোমারেটে থাকে, সেগুলো আরো একটু বড় বড় দানা থাকে। তো চুনাপাথর বা ক্যালসিয়াম কার্বনেট, চুনাপাথরের আরেক নাম কি? ক্যালসিয়াম কার্বনেট। বিশুদ্ধ জলে দ্রবীভূত হয় না, কিন্তু বৃষ্টির জল বা অ্যাসিড মিশ্রিত জলে দ্রবীভূত হয় এবং ক্যালসিয়াম বাইকার্বনেটে পরিণত হয়। ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে হচ্ছে বিশুদ্ধ জল সেটা গুলবে না, অ্যাসিড মিশ্রিত জল বা বৃষ্টির জলে এটা গুলে যায়, দিয়ে ক্যালসিয়াম বাইকার্বনেট পরিণত করে। এর ক্ষয় প্রতিরোধ বেশ কম এবং গভীরতা বেশি। চুনাপাথরযুক্ত অঞ্চলে বৃষ্টির জলে দ্রুত গর্ত সৃষ্টি হয়, ফলে জল নিচে নেমে যায়। চুনাপাথরের রং সাদা, ধূসর, সবুজ, কালচে হতে পারে। সিমেন্ট তৈরিতে, লৌহ ইস্পাত শিল্পে কাঁচামাল হিসেবে চুনাপাথর ব্যবহার করা হয়। ওকে, নেক্সট হচ্ছে বেলে পাথর। বেলে পাথরের প্রবেশতা বেশি হলেও ক্ষয় প্রতিরোধ ক্ষমতা যথেষ্ট বেশি। চুনা পাথরের থেকে বেলে পাথরের ক্ষয় প্রতিরোধ ক্ষমতা বেশি, সেই কারণে আমাদের বাড়ির যে তৈরি করার সময় যে পাথর ব্যবহার করা হয় সেটা অ্যাকচুয়ালি বেলে পাথর হয়। তো বেলে পাথর হলুদ, কমলা, লাল, গোলাপি, সাদা ও ধূসর রঙের হতে পারে। বেলে পাথর গঠিত অঞ্চলে মৃত্তিকা লবণাক্ত, উর্বরতা কম। স্থাপত্য স্মৃতিসৌধ এই পাথরে নির্মিত হয়, যেমন লাল কেল্লা, উদয়গিরি খণ্ডগিরির মন্দির, খাজুরাহের মন্দির, জয়সালমীরের সোনার কেল্লা, এগুলো সবই বেলে পাথরে তৈরি। ওকে, তারপর হচ্ছে কাদা পাথর। কাদা পাথরের রং কালচে ধূসর। কাদা পাথরের মধ্যে স্তরায়ন খুব স্পষ্ট। এটি মিহিদানাযুক্ত শিলার উদাহরণ। এর সচ্ছিদ্রতা খুব বেশি হয়। কাদা পাথর বেশ নরম ও ভঙ্গুর প্রকৃতির। এই শিলাকে পাতলা স্তরে ভাঙা যায় বলে বাড়ির টালি তৈরিতে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়। যে টাইলস আমরা ব্যবহার করি সেটা অ্যাকচুয়ালি কাদা পাথর দিয়ে তৈরি হয়। ঠিক আছে, খুব সহজেই স্তর বরাবর ভেঙে যায় বলে এই শিলার গঠিত অঞ্চলে বড় ধরনের নির্মাণ কাজ করা উচিত নয়। নেক্সট বলা হচ্ছে এবার রূপান্তরিত শিলা সম্পর্কে। এখানে একটা গল্প বলা হয়েছে যে সন্দীপ শীতকালে দিল্লি, আগ্রা, ফতেহপুর সিক্রি ঘুরতে গিয়েছিল। আগ্রা তাজমহল দেখে সন্দীপের ভীষণ ভালো লেগেছিল। সন্দীপের মা বলেছিল, তাজমহলের পাথরগুলোর সাথে কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালের পাথরের কোনো মিল খুঁজে পাচ্ছ? সন্দীপ বলেছিল, পাথরগুলো অনেকটা একই রকম দেখতে, কিন্তু এগুলো কি পাথর? মা বলেছিল, এগুলো সবই মার্বেল পাথর। তো এই মার্বেল পাথর অ্যাকচুয়ালি একটা রূপান্তরিত শিলা। রূপান্তরিত কি নামের মধ্যেই রয়েছে, রূপান্তর হয়ে গেছে, যেটা চেঞ্জ হয়ে গেছে। আগ্নেয় পাললিক শিলা ভূ অভ্যন্তরের প্রচন্ড চাপ, তাপ, নানা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে দীর্ঘ সময় ধরে তার পুরনো ভৌত ও রাসায়নিক ধর্ম হারিয়ে নতুন ধর্ম বিশিষ্ট শিলায় পরিণত হয়। একেই বলে রূপান্তরিত শিলা বা ইংরেজিতে মেটামরফিক রক। অনেক ভাবে এই শিলার রূপান্তর হতে পারে, যেমন অত্যাধিক তাপে হতে পারে। পিট কয়লা থেকে যেমন গ্রাফাইট তৈরি হয় অত্যাধিক তাপে, প্রচন্ড চাপের ফলে হতে পারে সেল থেকে স্লেট তৈরি হয়, সেটা হচ্ছে প্রচন্ড চাপে হয়। রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে হতে পারে অ্যান্ডালুসাইট থেকে সিলিমেনাইট বলে এক রকমের পাথর তৈরি হয়। ঠিক আছে, এবার কি হচ্ছে, কোথাও ধরো আগ্নেয় শিলা তৈরি ছিল বা আগ্নেয় শিলা রয়েছে বা পাললিক শিলা রয়েছে বা রূপান্তরিত শিলা রয়েছে। আচ্ছা, রূপান্তরিতকে পরে ভাববো, হচ্ছে রূপান্তরিত শিলার আবার রূপান্তর হতে পারে। আগে আগ্নেয় শিলা এবং পাললিক শিলা দিয়ে বোঝা যাক। কোথাও আগ্নেয় শিলা রয়েছে বা কোথাও পাললিক শিলা রয়েছে। এবার আগ্নেয় শিলার উপর কি হলো, চাপ এবং তাপ এই যে জায়গায় রয়েছে সেখানে চাপ, তাপ, অন্যান্য প্রাকৃতিক শক্তি, রাসায়নিক শক্তি ইত্যাদি কাজ করতে লাগলো এই শিলাটার উপরে। তার ফলে কি হলো, যে শিলাটা কি ছিল, আগ্নেয় শিলা ছিল, সেটা চেঞ্জ হয়ে গিয়ে নতুন এক ধরনের শিলা তৈরি করছে, যেটাকে রূপান্তরিত শিলা বলে। তেমনি ভাবে পাললিক শিলা যেটা তৈরি হয়েছিল সেটা উপর অন্যান্য প্রাকৃতিক শক্তি কাজ করছে, দিয়ে সেটা নতুন একটা শিলায় পরিণত হচ্ছে, সেটাকে বলা হচ্ছে
রূপান্তরিত শিলা। প্রচন্ড চাপের ফলে বিশাল অঞ্চল জুড়ে আঞ্চলিক বা ব্যাপক রূপান্তর ঘটে, যেমন স্লেট। স্পর্শ বা তাপের ফলে শিলার স্পর্শ স্থানীয় রূপান্তর ঘটে, যেমন মার্বেল। আচ্ছা, তো এটা চেঞ্জটা কি করে হয়? সব থেকে ইম্পর্টেন্ট যেটা এখানে, সেটা হচ্ছে কয়েকটা শিলার রূপান্তরিত রূপ, এইগুলো মনে রাখতে হবে। যেমন গ্রানাইট শিলা রূপান্তরিত হয়ে যায় নিস শিলা, ব্যাসাল্ট শিলা রূপান্তরিত হয়ে যায় অ্যাম্ফিবোলাইট, বেলে পাথর রূপান্তরিত হয়ে যায় কোয়ার্টজাইট, চুনা পাথর রূপান্তরিত হয়ে যায় মার্বেল, পিট কয়লা রূপান্তরিত হয়ে গ্রাফাইট হয়, সেল রূপান্তরিত হয়ে স্লেট হয়। যেমন বলছিলাম যে কোনো রূপান্তরিত শিলা তৈরি হয়েছে, তার উপরেও আবার চাপ তাপ বিভিন্ন শক্তি কাজ করে সেটাকেও আবার অন্য কোনো শিলাতে পরিণত করে দিতে পারে। তার উদাহরণ হচ্ছে সেল থেকে স্লেট হচ্ছে রূপান্তরিত শিলা। সেই রূপান্তরিত শিলাকে আবার রূপান্তরিত করে কি তৈরি করা হচ্ছে? ফিলাইট। তো স্লেট থেকে চেঞ্জ হয়ে সেটা হচ্ছে ফিলাইট, এটাও একটা রূপান্তরিত শিলা, কিন্তু একটা রূপান্তরিত শিলা রূপান্তরিত হয়ে আবার একটা নতুন শিলা তৈরি করছে। সেই ফিলাইট আবার পুনরায় রূপান্তরিত হয়ে সিস্ট নামক রূপান্তরিত শিলা তৈরি করে। তো এইরকম ভাবে হয়। বৈশিষ্ট্য: রূপান্তরের ফলে আগ্নেয় বা পাললিক শিলা অনেক বেশি কঠিন হয়ে যায়। যদি বলা হয় যে তিনটে শিলা পড়লাম, তার মধ্যে সব থেকে কঠিন কোনটা? সব থেকে কঠিন হচ্ছে রূপান্তরিত শিলা, সব থেকে কঠিন হয়। এই শিলা কেলাসযুক্ত হতে পারে, আবার নাও হতে পারে। শিলার এটা কেলাসযুক্ত, যেমন আগ্নেয় শিলার ক্ষেত্রে দেখেছিলাম কেলাস, তো সেই কেলাসযুক্ত এটা হতেও পারে, আবার নাও হতে পারে। আগ্নেয় শিলা রূপান্তরিত হলে তা আগের থেকে অনেক মসৃণ, চকচকে এবং কেলাসিত হয়ে যায়। যদি আগ্নেয় শিলা হয়, সেটা অলরেডি কেলাসিত ছিল, সেটা রূপান্তরিত হয়ে আরো বেশি কেলাসিত হয়ে যায়, অনেক চকচকে হয়ে যায়, মসৃণ হয়ে যায়। পাললিক শিলা রূপান্তরিত হলে তার ভঙ্গুরতা কমে যায়। পাললিক শিলা যেটা সহজেই ভেঙে যেত, সেটা এখন রূপান্তরিত হওয়ার ফলে প্রচন্ড শক্ত হয়ে যায়। রূপান্তরের ফলে শিলার ভিতরে খনিজের অবস্থানের পরিবর্তন ঘটে, তখন একই ধর্মবিশিষ্ট খনিজ শিলার একই দিকে কাছাকাছি চলে আসে। মানে ধরো কোনো একটা শিলা, তার মধ্যে বিভিন্ন রকমের খনিজ মিশে রয়েছে, এটা এক রকমের খনিজ, এটা এক রকমের খনিজ, ঠিক আছে, এটা এক রকমের খনিজ, তিন ধরনের খনিজ মিশে রয়েছে, ঠিক আছে, এরকম বা এরকম, এটা একটা খনিজ। এবার যখন রূপান্তরিত হয়, তখন কি হয়? খনিজগুলো এক একটা এক এক দিকে চলে যায়, যে এক এক রকমের খনিজ এক এক দিকে চলে যায়, এরকম চলে গেল। এই অন্য খনিজগুলো এদিকে চলে এলো, ঠিক আছে, কিছু খনিজ আবার মানে সব একই দিকে চলে আসে, এরকম হয়। প্রচন্ড তাপ এবং চাপে রূপান্তরের সময় পাললিক শিলার মধ্যস্থ জীবাশ্মগুলো নষ্ট হয়ে যায়, যে জীবাশ্ম তৈরি হয়েছিল সেটা নষ্ট হয়ে যায়। তো একমাত্র জীবাশ্ম শুধু পাললিক শিলায় দেখা যায়, ঠিক আছে। পাললিক শিলায় কেলাস গঠিত হয় না কেন? কারণ কি তোমাদের কি মনে হচ্ছে? কারণ কি? আমরা আগ্নেয় শিলার সময় দেখেছিলাম যে কেলাস কিভাবে তৈরি হচ্ছে, জল থাকছে তার মধ্যে, ঠিক আছে। যে আগ্নেয় শিলা যখন তৈরি হচ্ছে, তার মধ্যে যে অংশগুলোতে জল থাকছে, ফাটলগুলোতে, সেইগুলো চকচক করে, সেইগুলো একটা কেলাসের মতো তৈরি হয়। পাললিক শিলা সেরকম ভাবে তৈরি হয় না, স্তরে স্তরে তৈরি হয়, সেই জন্য পাললিক শিলায় কেলাস গঠন হয় না। আগ্নেয় শিলায় জীবাশ্ম দেখতে পাওয়া যায় না কেন? এটারও আমরা সহজেই উদাহরণ দিতে পারি। কারণ আগ্নেয় শিলা যখন আগ্নেয়গিরি থেকে বেরোয়, সেটা একদম গরম, প্রচন্ড গরম থাকে, তার মধ্যে কোনো যদি প্রাণী বা জীব উদ্ভিদ পড়ে, সেটা গলে যাবে, সেটার কোনো চিহ্নই থাকবে না। তো তাহলে সেটা জীবাশ্ম তাই জন্য তৈরি হয় না। কোন ধরনের শিলাতে খনিজ পদার্থ সংগ্রহ করতে সুবিধা হয়? রূপান্তরিত শিলা থেকে সুবিধা হয়, কারণ এই যে বললাম যে খনিজ পদার্থগুলো একদিকে জমা হয়ে যায়, এক এক ধরনের খনিজ পদার্থ এক একদিকে জমা হয়ে যায়। ওকে, আচ্ছা, কয়েকটা রূপান্তরিত শিলার পরিচয় দেওয়া হয়েছে: মার্বেল, স্লেট এবং নিস। মার্বেল কি? চুনাপাথরের রূপান্তরিত রূপ হচ্ছে মার্বেল। মার্বেল পাথর দেখতে খুবই সুন্দর, মসৃণ, চকচকে। এর সাদা রং সবুজ, এর রং সাদা, সবুজ, ধূসর, হলুদ, নীল, বিভিন্ন রঙের হতে পারে। মার্বেলকে খুব সুন্দরভাবে নির্দিষ্ট আকারে কেটে নেওয়া যায়, তাই স্থাপত্য, ভাস্কর্য শিল্পে এই শিলার খুব প্রচুর ব্যবহার দেখা যায়। মূলত বাড়ি নির্মাণ করতে, সুন্দর সুন্দর ডিজাইন করতে এটা ব্যবহার করা হয়। তবে অ্যাসিড মার্বেলের খুব ক্ষতি হয়, তাই অ্যাসিড মিশ্রিত জল মার্বেলের সংস্পর্শে আনা উচিত নয়। স্লেটের সেলের রূপান্তরের রূপ হচ্ছে স্লেট। স্লেট আমরা যেটা এতে স্কুলে আটকানো থাকে, লেখা হয় চক দিয়ে, সেটা অ্যাকচুয়ালি স্লেট পাথর দিয়ে তৈরি, ঠিক আছে। স্লেট বেশ মসৃণ, নীলচে ধূসর থেকে কালো রঙের হয়ে থাকে। পাতলা পাতের আকারে স্লেট ভেঙে যায় বলে এই স্লেট দিয়ে ঘরের টালি তৈরি হয়। ঘরের টালি বলতে যেগুলো আমরা টাইলস বলি, সেই রকম জিনিস তৈরি করা হয়। এছাড়া ব্ল্যাকবোর্ড তৈরিতে লেখার কাজে স্লেট ব্যবহার করা হয়। নিস কি? গ্রানাইটের রূপান্তরিত রূপ হচ্ছে নিস। নিস শক্ত, ক্ষয় প্রতিরোধকারী শিলা, এতে অনেক সময় বলয়ের আকারে খনিজগুলো একসাথে থাকে। এই ধরনের নিসকে ব্যান্ডেড নিস বলা হয়। নিস পাথর কেমন হয়? এটা যদি নিস পাথর হয়, ঠিক আছে, ওপরে একটা ধরো যেরকম বললাম, তো এতে কি হয়, রূপান্তরিত শিলাতে যে খনিজগুলো একদিক, পদার্থগুলো একদিকে চলে আসে, উপরটা হয়তো এক ধরনের খনিজ পদার্থ দিয়ে তৈরি, তারপর দেখা যাবে একটা ডিপ এরকম কোনো খনিজ পদার্থ একটা বলয়ের আকারে রয়েছে, তারপর আবার কোনো একটা খনিজ পদার্থ রয়েছে, ঠিক আছে, তারপর আবার একটা অন্য টাইপের কোনো বলয় রয়েছে,
ঠিক আছে, এরকম ভাবে দেখা যায়। তো এগুলোকে ব্যান্ডেড নিচ বলা হয়। এর থেকে নির্দিষ্ট খনিজ সংগ্রহ করতে সুবিধা হয়। কেন? ওপরের যে খনিজটা রয়েছে সেটা আমরা কেটে নিয়ে নিলাম, পরের খনিজটা বার করে নিলাম, তারপরের খনিজটা স্তরে স্তরে বার করে নেওয়া যায়। রাস্তাঘাট ও নির্মাণ কাজে এই শিলার প্রচুর ব্যবহার হয়ে থাকে। তো এই অবধি আমরা আজকে পড়লাম। নেক্সট দিন আমরা পড়বো শিলার চক্র এবং শিলার বিভিন্ন ব্যবহার ইত্যাদি যা যা বলা হয়েছে সেগুলো নিয়ে। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে এবং বুঝতে পারো, লাইক এবং শেয়ার করো। নেক্সট ভিডিওর জন্য আমি প্রতি শুক্রবার করে ভূগোলের ওপরে বিকেল 6টার সময় একটা করে ভিডিও আপলোড করবো। তো তোমরা নেক্সট ভিডিও পেয়ে যাবে পরের সপ্তাহতেই। আর আগের ক্লাসগুলো অবশ্যই দেখো এই চ্যানেলের প্লে লিস্টে। থ্যাংক ইউ এই ভিডিওটা দেখার জন্য।